নমস্কার, আপনারা দেখছেন নিউজ আরসিবিএস। আপনাদের সঙ্গে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। পরীক্ষায় ফেল করার ভয়, একই পরিবারের 3 বোনের বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা, মৃত এক। হলদিয়া এইচপিএল এ পাইপ লাইন ফেটে জখম 3, চিকিৎসার জন্য পাঠানো হলো কলকাতায়। অনুষ্ঠিত হলো জেলা পুলিশের স্পোর্টস, এটি তাদের 14তম উদ্যোগ। শিশু পাচারের বিরুদ্ধে সচেতনতামূলক পদযাত্রা উদ্যোগে সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠন। কাকতিয়ায় বিজেপির কর্মী সভা, বিজেপি নেতা কর্মীদের সংবর্ধনা। এবার চাষেও ডিজিটালাইজেশনের ছোঁয়া, শুরু হলো বিটিএমদের প্রশিক্ষণ। নোটের অভাব, নষ্ট হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল, চরম দুর্দশায় ফুল ব্যবসায়ীরা। প্রতিবন্ধী হয়েও 51 বার রক্তদান, রাজ্যপালের কাছে পেলেন পুরস্কার। মুগবেড়িয়া কলেজের গোল্ডেন জুবিলি অনুষ্ঠান চলবে 3 দিন। হলদিয়ায় পথ দুর্ঘটনা, মৃত 2 বাইক আরোহী। পোল্ট্রি চাষে সাফল্য, চাষ সম্পর্কে নানা তথ্য জানালেন চাষী। আসছি বিস্তারিত খবরে। একই পরিবারে 3 বোনের বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। ঘটনাটি ঘটেছে শনিবার পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার হীরালালপুর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, পরীক্ষায় ফেল করার ভয়ে আত্মহত্যার চেষ্টা করেছে ওই 3 বোন। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরীক্ষার ফেল করার ভয়ে একই পরিবারের 3 বোন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলো, তার মধ্যে মারা গিয়েছে একজন। শনিবার ঘটনাটি ঘটেছে মহিষাদল থানার হীরারামপুর গ্রামে। মৃত ছাত্রীর নাম কাশ্মীরা খাতুন, সে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। আহত দুজন হলো রুবিনা খাতুন এবং তানজিল খাতুন। রুবিনা 7ম শ্রেণীর এবং তানজিল 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। 3 জনেই স্থানীয় তেঁতুলবেড়িয়া হাই স্কুলের ছাত্রী। তিনজনে পরীক্ষায় ফেল হয়ে আগে গত বছর ফেল হয়ে গেছিল, বলে এবছর যদি আবার ফেল হয়ে যায়, আজ পরীক্ষা করা হয়েছে, আজকে আবার লাস্ট পরীক্ষা আছে, পরীক্ষা দিতে হবে। 3 জনকে ডাকতে গেছে, 3 জনে এক রুমে খেয়ে দেয়, ডাক্তার দিন বিনবিন করে জমি দিকে ছুটছে, আর খেতে ধরে লেসে তবু কেউ মানে। তারপরে যখন নিজেদের গা কারিয়ে যেত, সব মুখ শুয়ে চিরে বলে দেখি, মুখ চিরে যখন দেখে না, মুখ থেকে খালি গন্ধ বেরাচ্ছে, তখন ওরা নিয়ে আসছে। কি খেয়েছে বলে মনে হয়? থার্মিট খেয়েছি, অন্য কিছু নয়। থার্মিট। 3 জনের নাম কি কি? একজনের নাম রুবিনা, একজনের কাশ্মীর, একজনের তানজিলা। কোন ক্লাসে পড়ে? দুজন কাশ্মীরা 6-এ পড়ে আর তানজিলা 6-এ পড়ে, আর রুবিনা 7-এ পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলের দ্বিবার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা ভালো না হওয়ায় ফেল করার ভয়ে 3 বোন বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। শনিবার সকালে বাড়ির লোক ডাকাডাকি করলে না ওঠায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের। বাড়ির লোক তাদের শোয়ার ঘরে গিয়ে বুঝতে পারে ওই 3 ছাত্রী বিষ খেয়েছে। তা দেখেই বাড়ির লোকেরা হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় তাদের। সেখানেই একজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। বাকি 2 জনের চিকিৎসা চলছে হাসপাতালে। জানা গেছে, গতবার পরীক্ষায় 3 বোনই ফেল করেছিল। আবার এবছর পরীক্ষায় খারাপ হওয়ায় কীটনাশক খেয়ে তারা আত্মহত্যার পথ বেছে নেয়। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সকালে কটার দিকে? কারণ অত ঘড়ির টাইম আমি দেখলাম, আর কি মাছ বনিলে মানে আন্দাজ কটা 8টা 9টা কটা? ওই 8টা 8:30। ক বোন? যে এই কাশ্মীরা 4 বোন, তানজিলা 2 বোন আর রুবিনা 7 বোন। আচ্ছা আচ্ছা, এরা কি একই পরিবারের? হ্যাঁ, একই 3 কাকার ঘরে 3 মেয়ে। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ আরসিবিএস। হলদিয়া পেট্রোকেমিক্যালের স্টিম পাইপ ফেটে গুরুতর জখম হয়েছেন 3 শ্রমিক। 3 জনকেই কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। দমকলের 4টি ইঞ্জিনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ। হলদিয়া পেট্রোকেমিক্যালসে স্টিম পাইপলাইন ফেটে গুরুতর আহত 3 শ্রমিক। এই 3 জনকেই কলকাতা নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। জানা গেছে, পাইপলাইনের পাশেই রং করছিল রাজেশ খাকড়ে, সাধন মান্না, দেবাশিস সেন। কাজ করার সময় হঠাৎই স্টিম পাইপ ফেটে যায়। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন আসে। কি করে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। সম্প্রতি কয়েক মাস আগেই কারখানায় আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল। তারপর আবার এই ধরনের ঘটনায় শ্রমিকদের মধ্যে
ফের আতঙ্ক ছড়িয়েছে। তবে এ বিষয়ে মুখ খুলতে চাইছে না কর্তৃপক্ষ। বেশিরভাগ সময়টা চলে গেছে তো ওখানে বিবেকানন্দ আমাদের আজকের যে পশ্চিমের কথা তার মতো মহান মানুষ আছেন। প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস কোনোদিনও করবে না আগামী দিনে। কালচারের সম্বন্ধে আমাদের নেত্রী আসার পরে আমাদের কমিটমেন্ট ছিল। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। শনিবার শুরু হলো জেলা পুলিশের স্পোর্টস। এটি তাদের 14তম উদ্যোগ। তমলুকের রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে এই স্পোর্টসের সূচনা হয়। শনিবার শুরু হলো জেলা পুলিশের স্পোর্টস। এটি তাদের 14তম উদ্যোগ। তমলুকের রাখাল মেমোরিয়াল স্টেডিয়ামে জেলা পুলিশের স্পোর্টস অনুষ্ঠিত হচ্ছে। শনিবার তার সূচনা হয়। উপস্থিত ছিলেন ডিআইজি পশ্চিমাঞ্চল বাস্তব বৈদ্য, জেলার পুলিশ সুপার আলোক রাজরিয়া সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। পুলিশ কর্মীরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। স্পোর্টস আর পুলিশে মানে এমন আছে কি ও এক ছাড়া মানে অন্য ভালোভাবে থাকতে পারে না, ঠিক আছে। পুলিশ হচ্ছে স্পোর্টসে ফ্ল্যাগ বেয়ারার সোসাইটিতে যদি দেখা যায়। আমাদের স্পোর্টসে কেন দরকার তার অনেকটা কারণ। আমাদেরকে যেভাবে রিঅ্যাক্ট করতে হয় সেটা আমরা স্পোর্টসতেই শিখি। আমাদেরকে অ্যাজ টিমে সবাইদেরকে মিলিয়ে মিশিয়ে কাজ করতে হয়, সেটা আমরা স্পোর্টস থেকে শিখি। আমাদের মধ্যে থেকে লিডারশিপ এমার্জ হয়ে যেতে হয়, ঠিক আছে। যেখানেই আমরা আছি, আমাদের যে কোনো র্যাঙ্কে হোক লোকটি, সে ওখানে অফিসারের রোলটা নিয়ে নেবে, সেটা আমরা স্পোর্টস থেকে শিখি। আর আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের নিজে আনন্দে। আমরা পুরো বছর অনেকটা কাজ করি সোসাইটির জন্য, সো দ্যাট সোসাইটি যারা আছে সবাই ভালোভাবে থাকতে পারে, ভালোভাবে নিজে জীবনযাপন করতে পারে। আজকে দিন এই 2 দিন আমাদের নিজস্ব দিন থাকে, যেখানে আমাদের সবাই যারা আছে পুলিশকর্মীরা ওরা এনজয় করে। পুলিশ কর্মীদের দ্বারাই পরিচালিত এই অনুষ্ঠান। পুলিশ আধিকারিকেরা ছাড়াও উপস্থিত ছিলেন তমলুক পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেন, ভাইস চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় সহ অন্যান্যরা। একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান, কুচকাওয়াজ, প্যারেডে মুখরিত হয়ে ওঠে উদ্বোধনী অনুষ্ঠান। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান হচ্ছে 14তম, আর উদ্বোধন করলেন ডিআইজি বাস্তব বৈদ্য। 2 দিন ধরে চলবে এই ক্রীড়া প্রতিযোগিতা। আর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে তমলুকের রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে। পুলক বেরার সঙ্গে জাহাঙ্গীর বাদশা, RCBS নিউজ। জাহাঙ্গীর বাদশা ও পুলক বেরার রিপোর্ট, নিউজ RCBS। নার্সিংহোম থেকে শিশু পাচারের অভিযোগ উঠছে বারবার। এবার শিশু পাচারের বিরুদ্ধে অভিনব উপায়ে প্রতিবাদ করল সারা ভারত সাংস্কৃতিক মহিলা সংগঠন। আমাদের বাঁচাও এই স্লোগান নিয়ে শিশুরাই শিশু পাচারের প্রতিবাদ জানালো। সাম্প্রতিককালের সবচেয়ে বড় ইস্যু শিশু পাচার। নার্সিংহোম থেকেই শিশু পাচারের অভিযোগ উঠছে বারবার। এবার অভিনব উপায়ে শিশু পাচারের প্রতিবাদ। এ ব্যাপারে সচেতনতা বাড়াতে পথে নামলো সারা ভারত সাংস্কৃতিক মহিলা সংগঠন। কোন সমাজ যেখানে শিশু পাচার, নারী পাচার, ধর্ষণ, খুন, এমনকি মানুষের অঙ্গ কেটে নিয়ে বিক্রি করতেও মমতা, স্নেহ, ভালোবাসা, মানুষের সমস্ত মানবিক গুণগুলোকে কিছু স্বার্থলোলুপ মানুষ টাকার বিনিময়ে দেশে বিদেশে বিক্রি করে দিচ্ছে। ফুটের প্যাকেটে মুড়ে বিক্রি করতেও দ্বিধাবোধ করে না। যারা এ কাজ করেছে। তোমার নাম কি? জোরে বলো। সঙ্গীতা মান্না। তুমি এই মিছিলে কি করতে এসছো? নন্দীগ্রামে হসপিটাল মোড় থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল করে তারা। শিশুরাও অংশগ্রহণ করে এই পদযাত্রায়। আমাদের বাঁচাও এই স্লোগান লিখে শিশুরা শিশু পাচারের প্রতিবাদ করে। মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে বিস্কুটের সংবাদে গভীর শঙ্কায় হিমশীতল পাথর। অথচ সরকার তারা বলছেন তারা নাকি জানতেন না। তাহলে এদের থাকার দরকার কি? তবে যতটুকু খবর সংবাদে প্রকাশ, শাসক দলের অনেকেই জড়িত। আসুন। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS। কাকটিয়াতে অনুষ্ঠিত বিজেপির কর্মী সভায় বিজেপি কর্মীদের সংবর্ধনা দেওয়া হলো। বেশ কিছু সিপিএম এবং তৃণমূল কর্মী বিজেপির ওই সভায় যোগদান করেন। সভায় উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। গত উপনির্বাচনে বিজেপি আগের চেয়ে অনেক ভালো ফল করেছে। সেই জন্যই বিজেপির কর্মী সমর্থকদের দলের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয়। বেশ কিছু সিপিএম এবং তৃণমূল কর্মীরাও বিজেপিতে এদিন যোগদান করেন।
এই তমলুক বিধানসভাতে ভোট বাড়িয়েছেন সেই সমস্ত লড়াকু কর্মীরা যারা আছেন সবাইকে আমি আগে অভিনন্দন এবং ধন্যবাদ। তার 21 জন বিধায়কের নামে এফআইআর হয়েছে, তার মধ্যে 10-12 জন জেল ঘুরে এসেছে বা কেউ জেলে আছে। এই হচ্ছে কেজরিওয়াল, পুরো পাঁকে ডুবে গেছে দুর্নীতি, লুটপাট করছে, খালি মন্ত্রীদের এমএলএদের বেতন বাড়িয়ে দিচ্ছে, মানুষের কিছু করতে পারছে মানুষ কথা। তাই তিনি যখন বাজারে গিয়ে এই টাকা নোট বদলির বিরুদ্ধে বলতে গেছেন, সাধারণ মানুষ কালো পতাকা দেখিয়েছে। কেজরিওয়াল গো ব্যাক বলেছে, হাই হাই বলেছে, নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলেছে। তারই দিদি আমাদের মমতা ব্যানার্জি, তিনি তার সঙ্গে গেছেন। ইনিও দুর্নীতির বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন, মানুষ বিশ্বাস করে তাকে ভোট দিয়েছিল, তিনি ক্ষমতায় এসেছিলেন। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপি নেতা লক্ষণ শেঠ। কালো টাকা নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন দিলীপ ঘোষ। পরবর্তীকালে নির্বাচনে আরো ভালো ফল করবে বিজেপি, আশাবাদী বিজেপি নেতৃত্ব। দেখুন, ভারতবর্ষের সেনা আমাদের কাছে গর্বের ব্যাপার। তারা যে ধরনের বলিদান দিচ্ছে দেশের সীমানা রক্ষার জন্য, দেশের সুরক্ষা করার জন্য, তাদের সারা ভারতবর্ষের লোক সেনাকে দেখে নিজেকে গৌরবান্বিত মনে করে সাহস পায় বুকে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর কি হয়েছে জানি না, সেনাকে দেখে ভয় পেয়ে গেছে। সেনার অধিকার আছে, ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো সময় যেতে পারে, তল্লাশিও করতে পারে, কেবল রাষ্ট্রপতি করার তার উত্তর দেয়। কিন্তু মুখ্যমন্ত্রীর কেন মনে হয়েছে জানি না, একটা মিথ্যা বিষয়, সেনা সবাইকে জানিয়ে পুলিশের সঙ্গে ঘুরে সমস্ত তদন্ত করার পরে তারা এই প্রোগ্রাম শুরু করেছে। কিন্তু তিনি একটা ফালতু বিষয় তুলে সেনাকে বদনাম করছেন, এতদূর বলেছেন সেনা নাকি পয়সা তুলছে। খুবই জঘন্য এটা একটা চিন্তা ভাবনা, সারা দেশের প্রতিবাদ করা উচিত। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ আরসিবিএস। কৃষিতেও এবার ডিজিটালাইজেশনের ছোঁয়া, নতুন চাষ পদ্ধতি কতটা বাস্তবায়িত হচ্ছে সবকিছু রিপোর্ট এবার কেন্দ্র এবং রাজ্যের কাছে অনলাইনে পাঠাতে হবে। এই ব্যাপারে একটি প্রশিক্ষণ কর্মসূচিও চালু করা হয় তমলুকের কৃষি দপ্তরের উদ্যোগে। প্রতিটি ব্লকের ব্লক টেকনিক্যাল ম্যানেজারদের এই প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবার চাষের ক্ষেত্রেও ডিজিটালাইজেশনের ছোঁয়া, জেলার চাষের রিপোর্ট এবার অনলাইনে। আত্মা প্রকল্পে এই কর্মসূচি নেওয়া হয়েছে। নতুন চাষ পদ্ধতি সম্পর্কিত নানা তথ্য, কতটা বাস্তবায়িত হচ্ছে নয়া চাষ পদ্ধতি, সবকিছুর রিপোর্ট এবার কেন্দ্র ও রাজ্যের কাছে অনলাইনে পাঠাতে হবে। তমলুকের জেলা কৃষি দপ্তরে এ বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচিও চালু করা হয়েছে। জেলার প্রতিটি ব্লকের বিটিএম অর্থাৎ ব্লক টেকনিক্যাল ম্যানেজারদের এই প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রয়েছে। যে কাজগুলো আত্মার হচ্ছে ফিল্ড লেভেলে, সেই কাজগুলো আমাদের অনলাইন রিপোর্টিং করতে হয়। সিস্টেমটার নাম হচ্ছে এক্সটেনশন রিফর্মস মনিটরিং সিস্টেম, অনলাইন রিপোর্ট সাবমিশন। সেইটা কিভাবে করতে হবে তার জন্যই আজকের ওয়ার্কশপ, সেই জন্য ডাকা হয়েছে। এটা হচ্ছে এখন সরকার, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার চাইছে যে কোনো কাজ যেটাই হোক না কেন তার জন্য একটা ডকুমেন্টেশন হয়। তা মূলত সেই ডকুমেন্টেশনটাকে মাথায় রেখেই আজকে আমরা তাদেরকে এই যে ইআরএমএস কীভাবে তাদের ডাটা এন্ট্রি করতে হবে কাজগুলোর, সেইটা নিয়ে আমরা তাদের প্রশিক্ষণ করছি। এবং এই জিনিসটা জেলা এবং ব্লক যৌথভাবে এই রিপোর্ট আমরা যেটা সাবমিট করব সেটা স্টেটও যেমন দেখতে পারবে, তার সঙ্গে সঙ্গে সেন্ট্রালও এই জিনিসটা দেখতে পারবে। এটাই হচ্ছে মূল লক্ষ্য। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ আরসিবিএস। 500 এবং 1000 টাকার নোট বাতিলের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলের চাষ। চরম দুর্ভোগের শিকার হচ্ছেন চন্দ্রমল্লিকা ফুলের চাষিরা। নোট বাতিলের প্রভাব পড়েছে চন্দ্রমল্লিকা ফুলের আমদানি এবং রপ্তানির ক্ষেত্রেও। 500,000-এর নোট বদলের জেরে সমস্যায় পড়েছেন চন্দ্রমল্লিকা ফুল ব্যবসায়ীরা। ফুল ঝরে শুকিয়ে নষ্ট হচ্ছে, চোখের সামনে সব দেখেও কিছুই করতে পারছেন না ব্যবসায়ীরা। প্রথমে চন্দ্রমল্লিকা চাষ যারা করেন তারা ফুল ব্যবসায়ীদের চন্দ্রমল্লিকা গাছ সহ জমি লিজে দেন। সাধারণত একটি চন্দ্রমল্লিকা গাছে ফুল হয় প্রায় 15টি। এখন সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে যে আমরা সবাই কিন্তু আমরা মার্কেটে যাচ্ছি না, কারণ কেউ কেউ এখানে চুক্তিতে বাগান দেয়, কেউ কেউ মার্কেটে গিয়ে বিক্রি করে। মার্কেটে গিয়ে একটাই সমস্যা দেখা দিচ্ছে, নতুন টাকা বাজারে আসছে, কিন্তু আমরা যখনই ফুল বিক্রি করতে এসে আমাদের বলছে যে
পুরানো 500 বা 1000 টাকার নোট নিতে হবে। আর ওই টাকাটা না নিলে কিন্তু আমার তো কাঁচা সবজি, আমি যদি ওই ফুলটা আজকে না বিক্রি করতে পারি কলকাতাতে, তাহলে আমাকে ফিরিয়ে আনতে হবে, আর ফিরিয়ে আনা কোনো মতেই সম্ভব নয়। বাধ্য হয়ে কিন্তু আমি ওই পুরানো টাকাই নিচ্ছি, আর নিয়ে সঙ্গে সঙ্গে ফেরার পথে আমাকে ব্যাংকে ওই টাকাটা জমা দিয়ে আসতে হচ্ছে। যার ফলে হচ্ছে কি, ব্যাংকে জমা দিতে যখনই যাচ্ছি তখনই আমি সন্ধ্যের সময় প্রায় বাড়ি ফিরছি, কিন্তু পরের দিনের যে ফুলটা কালেকশন করতে হবে বা কাটতে হবে জমির থেকে, সে সুযোগটা আমি পাচ্ছি কিভাবে না, ওই টর্চ লাইট বা কোনো লাইট জ্বেলে আমাকে ফুল কেটে পরের দিন বাজারে যেতে হচ্ছে। প্রতিটি ফুলের দাম 3 টাকা হিসেবে ধরে এক একটি গাছ পিছু গড়ে 45 টাকা করে লিজে দেওয়া হয়। সেই হিসেবে 1 বিঘায় 2 থেকে 2.5 লক্ষ টাকায় লিজে দেওয়া হয়। আগে যেখানে 45 টাকা করে এক একটি গাছের দাম দেওয়া হতো, সেখানে এখন এক একটি গাছের দাম 20 থেকে 25 টাকা হিসেবে ধরে জমি লিজের মূল্য নির্ধারণ করা চলছে। ফলে খরচই উঠছে না ফুল চাষিদের। ফুল গাছের দাম কমার হচ্ছে কি, যেটা আমরা নিজেরাই অনুভব করেছি, এই যে ফুলের কাজ যেটা হয়, সেটা আমরা যেটা অনুভব করেছি যে এটা কিন্তু কালো টাকাতেই ফুলের কাজ হয়। কারণ আমাদের দেশে 5,000, 7,000, 10,000 টাকা দিয়ে ফুলের কাজ করে থাকে, আর বাইরের স্টেটে বড় বড় যেসব কাজ হয় সেখানে ধরুন 30 লাখ, 40 লাখ, 25 লাখ, 20 লাখ এইরকম টাকায় ফুলের কাজ হয়ে থাকে, যারা কন্ট্রাক্টে কাজ ধরে থাকে। তো বলুন, এখন এইসব টাকা যদি ধরা হয় বা এইসব পুরানো নোট যদি ব্যাংকে জমা দিয়ে নতুন টাকা বের করে চাষ করতে হয়, তাহলে সে লোকটা কোথায় বা ওইভাবে টাকা পাবে? যার জন্য আমাদের ফুলও ভালো যাচ্ছে না। আবার যে কাজগুলো হচ্ছে, যে বিয়েবাড়ির বা যেসব অনুষ্ঠান হচ্ছে এই সময়ের, সে কাজগুলো কিন্তু খুব হালকা ধরনের কাজ হচ্ছে। এই জেলা থেকে দিল্লি, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, রাঁচি, ওড়িশা সহ দেশের বিভিন্ন জায়গায় চন্দ্রমল্লিকা যোগান দেওয়া হয়। এখন সেই যোগানেরও অভাব। যারা এই ফুল আনা নেওয়ার সঙ্গে জড়িত রয়েছেন, সমস্যায় রয়েছেন তারাও। পাঁশকুড়ার মহৎপুর, নারান্দা সহ বহু এলাকার চন্দ্রমল্লিকা চাষের সাথে জড়িত মানুষজনেরা এখন চরম সমস্যার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। ফুলের বাজার ধরুন, আজকে একটা গাছ আমরা এখানে 80 থেকে 90 টাকাতে বিক্রি করে থাকি। যারা চুক্তিতে বাড়ি নিয়ে ভিন রাজ্যে ফুলটা পাঠায়, অন্যান্য রাজ্যে ফুলটা পাঠায়, কিন্তু তারা এবছর আমাদেরকে ওই 80 থেকে 90 টাকা যে ফুলের যে এক একটা গাছের দাম, সে পাচ্ছি আমরা কত না 20 থেকে 25 টাকা একটা গাছের দাম পাচ্ছি। আমাদের চাষ খরচই প্রায় 30 টাকার মতো, 30-35 টাকা চাষের খরচ। তা আমি পরিপূর্ণ চাষ করে ফসল তোলার সময় যদি যেখানে আমি 80-90 টাকা পাবো, সেখানে যদি আমি পাই 25 টাকা, তাহলে আমি বাঁচবো কিভাবে? আমি পরের বছর চাষ করব কিভাবে? বা আমি যেসব লোন নিয়েছি বা যেসব জায়গাতে আমার বাকি আছে, সারের দোকান, ওষুধের দোকান বা ব্যাংক থেকে যে আমার লোন নেওয়া আছে, তাহলে আমি কি করে পরিশোধ করব? প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। প্রতিবন্ধী হয়েও 51 বার রক্তদান করেছেন রবীন্দ্রনাথ প্রধান নামক এক প্রতিবন্ধী যুবক। তিনি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার দক্ষিণ নারকেলদা গ্রামের যুবক। শুধুমাত্র রক্তদান করে তিনি থেমে নেই, সেই সঙ্গে অন্যদেরও রক্তদান করতে উৎসাহ দিয়ে চলেছেন। রাজ্যের অন্যান্য প্রতিবন্ধীদের মতো রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে পুরস্কার নিতে চলেছেন তিনিও। প্রতিবন্ধী হয়েও 51 বার রক্তদান করে রাজ্যপালের হাত থেকে পুরস্কার পাচ্ছেন তমলুকের রবীন্দ্রনাথ প্রধান। 3রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস। সেই উপলক্ষেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যের বিভিন্ন জেলার প্রতিবন্ধীদের হাতে পুরস্কার তুলে দেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। এর অ্যাওয়ার্ড বলতে কলকাতাতে আমি 10 বার একটা জায়গায় রক্ত দিয়েছিলাম বলে তারা 10বার রক্ত দেওয়ার জন্য তারা একটা সম্মান জানিয়েছিল। কোন সংস্থা ওটা? ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন, সবচেয়ে বড় যে সংস্থা, তারা এই সম্মানটা দিয়েছিল। এরপর রাজ্য সরকারের পক্ষ থেকে এবং আমি রাজ্যপালের হাত থেকে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমাদের পশ্চিমবাংলার সার্বজনীন প্রধান, তিনি, তার হাত থেকে আমি এই সম্মান পাবো, আমার খুব ভালো লাগছে। রাজ্যের অন্যান্য প্রতিবন্ধীদের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার দক্ষিণ নারকেলদা গ্রামের প্রতিবন্ধী যুবক রবীন্দ্রনাথ প্রধান সেই পুরস্কার পাওয়ার আমন্ত্রণ পত্র পেয়েছেন। শুক্রবার পুরস্কার গ্রহণের জন্য তিনি কলকাতা রওনা দিয়েছিলেন। ডান পায়ের প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও একাদশ শ্রেণী থেকে জেলার বিভিন্ন প্রান্তে রক্তদান শিবিরের কথা শুনলেই রক্তদান করতে চলে যেতেন তিনি। রক্তদান নেওয়ার পর আমি খুব খুশি। আপনি কতবার রক্ত দিয়েছেন? এই পর্যন্ত 51 বার। আর আমার যখন বয়স 18, আমি স্কুল লাইফ হ্যান্ডিক্যাপ স্কুলে পড়াশোনা করতাম, সেখান থেকে আমার রক্তদান শুরু হয় 1994 সাল থেকে।
এখন পর্যন্ত আমি 51 বার রক্ত দিয়েছি, বেশিরভাগ কলকাতা এবং বিভিন্ন জায়গায় যারা ডাকে, আমার তো এয়ার গ্রুপ রক্ত, যারা ডাকে, যাদের সমস্যায় পড়ে, আমি মানুষের প্রয়োজনে আমি রক্তদান করতে ছুটে যাই। এছাড়া বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানে তো রক্তদান দিয়েছি, তার সার্টিফিকেট রয়েছে। ইতিমধ্যেই 51 বার রক্তদানও করেছেন। শুধু রক্তদান করেই তিনি থেমে নেই, সেই সাথে অন্যদেরও রক্তদানের ব্যাপারে উৎসাহ দান করেছেন। তার এই মহৎ কাজের জন্যই তাকে পুরস্কৃত করা হয়। জানা গেছে হলদিয়া মেচেদা 41 নম্বর জাতীয় সড়কের পাশে নিমতৌড়িতে একটি ছোট্ট পানের স্টল রয়েছে তার। সেই পান দোকানের উপার্জিত অর্থ দিয়েই দিন গুজরান করেন রবীন্দ্রনাথ বাবু ও তার পরিবার। কমিশনার, প্রতিবন্ধীদের আয়োগ কমিশনারের পক্ষ থেকে প্রতি বছর প্রতিবন্ধীদের অ্যাওয়ার্ড দেয় এই 3রা ডিসেম্বর। সেটা আমি জানতে পারি আমাদের ওই অনলাইন থেকে জানার পর আমি দেখলাম যে আমার তো অনেক সার্টিফিকেট আছে, তাহলে আমি অ্যাপ্লিকেশান করি। এই অ্যাপ্লিকেশান করার পর সঙ্গে সঙ্গে আমার নাম সিলেক্ট হয় এবং আমাকে কমিশনার অফিসে ডেকে পাঠানো হয়। কমিশনার নিজেও যে আমি পেয়েছি শুনে খুব খুশি বলে, এতদিন পরে তুমি সম্মান পেয়েছো, এটা খুব খুশি। জাহাঙ্গীর বাদশাহ ও পুলক বেরার রিপোর্ট, নিউজ RCBS। মুগবেড়িয়া গঙ্গাধর হাই স্কুলে অনুষ্ঠিত হলো গোল্ডেন জুবলি অনুষ্ঠান। শুক্রবার এই অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। ভূপতিনগর মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গোল্ডেন জুবিলি। শুক্রবার অনুষ্ঠানের সূচনা হয়। 3 দিন ধরে চলবে নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান। মুগবেড়িয়া রাস্তার উপরে দেখবেন আমার কলেজের সামনে দখল হয়ে গেছে, রাস্তার ধারে দেখবেন ঘর বাড়ি দখল হয়ে গেছে, মানে একটা অবরোধ তৈরি হচ্ছে কঠিনভাবে। কিন্তু এই যে এত বড় প্রতিষ্ঠান, এই বলার অর্থ একে রক্ষা করার দায়িত্ব সমগ্র মুগবেড়িয়াবাসী, পূর্ব মেদিনীপুরের মানুষের, একবারে ভূপতিনগর থানার মানুষ নয়, এইখানে যারা সামান্যতম উপকৃত হয়েছেন প্রত্যেকের কাছে আমি নিবেদন করবো একে রক্ষা করতে হবে, রক্ষা করতে হবে। প্রমোদ বলছেন এই দোতলাটা আপনি করে দিন। আমি মনে মনে ভাবছি টাকা কোথায় পাই, ভাবছি আমাদের প্রিন্সিপাল বলছেন যে আরো কত কোথায় গিয়ে পৌঁছলে কি করতে পারা যাবে। গভর্নিং চেষ্টা করছেন, আমাদের শিক্ষারত্ন এখানে বসে আছেন, পশ্চিমবঙ্গ প্রতিনিয়ত তিনি সাহায্য করেন, প্রতিনিয়ত একবারে সবসময় জড়িয়ে থাকেন, বসে আছেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ শিশির অধিকারী, সুপর্ণানন্দ মহারাজ, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোল পার্ক, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ প্রদীপ কয়াল সহ অন্যান্যরা। তোমরা এখানে যারা ছাত্রীরা আছো তারা শ্বশুর বাড়ি যাবে একদিন, গিয়ে এই কথাটি মনে রেখো যে মা ঠাকুর বলে গেছেন স্বামীর কাছে কিছু চাইবে না। যে স্ত্রী স্বামীর কাছে শুধু বলে এটা দাও এটা দাও এটা দাও, স্বামী বিরক্ত হয়ে যায়, তাকে ভালোবাসে না, চাইবে না কিছু, বাবার কাছেও না স্বামীর কাছেও না। যে নিজেকে ছোট করো না, নিজেকে লজ্জিত করো না, তোমার ভেতরে দেবতা আছে, তুমি মাথা উঁচু করে থাকবে। মা ঠাকুর তাই ছিলেন, শত দারিদ্র শত দুঃখ কারো কাছে হাত পাতেন। সমীর মাইতি ও জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS। শনিবার সন্ধ্যায় হলদিয়ার ভবানীপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় 2 বাইক আরোহীর। ট্রাক এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। মৃতদের পরিচয় এখনো অবধি জানা যায়নি। ঘটনার জেরে পথ অবরোধ করে উত্তেজিত জনতা। হলদিয়ায় পথ দুর্ঘটনায় মৃত 2 বাইক আরোহী। শনিবার সন্ধ্যা নাগাদ হলদিয়ার ভবানীপুর এলাকায় ঘটনাটি ঘটে। একটি ট্রাক এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে মারা যায় 2 বাইক আরোহী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত 2 জন হলদিয়ার দুর্গা চকের নিউ কলোনির বাসিন্দা, তবে তাদের সম্পূর্ণ পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনায় উত্তেজিত জনতা পথ অবরোধ করেন। ঘাতক লরির চালক পলাতক। আরে তাড়াতাড়ি আসেন না, মুখ সহ তুলে আছে। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS। কৃষি সংক্রান্ত সমস্ত খবর দেখতে চোখ রাখুন কৃষি কথায়।
ভগবানপুর 1 নম্বর ব্লকে পোল্ট্রি চাষ করে সাফল্য অর্জন করেছে এক যুবক। মুরগির পাশাপাশি তিনি গরু এবং টার্কি পাখিরও চাষ করেছেন। মুরগির মাংস এবং ডিম বিক্রি করে তিনি যথেষ্ট লাভবানও হয়েছেন। পোল্ট্রি চাষ করে তিনি তার সফলতার কাহিনী তুলে ধরলেন আমাদের ক্যামেরার সামনে। পোল্ট্রি অর্থাৎ মুরগি চাষ করেও যে সাফল্য অর্জন করা যায়, এবার তারই প্রমাণ মিলল। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর 1 নম্বর ব্লকে গেলেই প্রমাণ মিলবে এই সাফল্যের। কৃষি দপ্তরের আত্মা প্রকল্প ও নিজস্ব উদ্যোগে পোল্ট্রি চাষ বেশ কয়েক বছর শুরু করেছেন বিভীষণপুর গ্রামের বানেশ্বর মাইতি। মাংস বিক্রি এবং তার সাথে ডিম উৎপাদন দুটোই একসাথে করে থাকেন তিনি। আমি প্রাণী সম্পদ আধিকারিকের কাছে পরামর্শ নিতে চাই বেকারত্ব দূরীকরণের জন্য। উনি আমাকে পরামর্শ দেন মুরগি পালনের ক্ষেত্রে। সেই মুরগি পালন করে মোটামুটিভাবে আর্থিক আমি আজকে সচ্ছল অবস্থায় এনেছি, ছেলে মেয়েকেও মানুষ করতে পেরেছি। তবে মুরগি চাষটা করতে গেলে প্রথমেই বুডারিটা ভালো করেই জানতে হবে। স্যার বললেন বুডারিতে আমরা প্রায় 12 দিন যদি মুরগিটাকে সুস্থ রাখতে পারি তাহলে আমরা ওর লাইফটা খুব ভালো যায়। সেই কারণে আমরা বুডারির টাইমটা প্রায় ডিউটি আমরা যে কেউ একজন রাত্রে আমাদের জাগতে হয় 12 দিন এবং 95 ফারেনহাইট তাপমাত্রায় আমাদের এটাকে কন্ট্রোল করতে হয়। তো সেই জায়গায় আমরা যে কালার পাখিটা বেচি ব্রয়লারের চেয়ে অনেকাংশে দাম বেশি বেচি। ব্রয়লার যদি 80 টাকা বিক্রি হয় আমরা এটা 120-30-এ বেচি। তো বছরে আমরা এই রকমভাবে 6খানা লট করি। 6খানা লটের মধ্যেই থেকেই আমি আমার এই 200 করে লট নিয়ে মোটামুটি 50 থেকে 60,000 টাকা ইনকাম করতে পারি। যাত্রা আমরা 2,500টা পুষি ডিমের জন্য, বনরাজটা করি মাংসের জন্য, কারণ কালার পাখির একটা মার্কেটে চাহিদা থাকে এবং আমার খামার থেকেই পাখিগুলো ন্যাচারালি বিক্রি হয়ে যায় প্রায় 130-40 টাকা কেজি হিসাবে। সেই কারণে আমাদের মার্কেটেরও কোনো প্রয়োজন হয় না, বাড়ি থেকেই এগুলো বেচতে পারি। অনায়াসে আমাদের বিজনেস পদ্ধতিটা বাড়ির কাছের থেকেই করতে পারি। এই চাষ করে বছরে বেশ মোটা অঙ্কের মুনাফা পাচ্ছেন বানেশ্বর বাবু। তার মোট 2টি ফার্ম রয়েছে। তিনি মুরগির পাশাপাশি কিছু ছাগল, গরু এবং কয়েকটি টার্কি পাখিও চাষ করেছেন। এই চাষ যথেষ্ট লাভজনক। আমরা এই মুহূর্তে রয়েছি বানেশ্বর মাইতির বাড়িতে। এনার বাড়ি বিভীষণপুর। ইনি একজন প্রগতিশীল কৃষক এবং প্রাণী পালনে ইনি ভীষণভাবে উন্নতি করেছেন। আমরা আত্মা প্রকল্প থেকে এনাকে 90টি মুরগি দিয়েছিলাম। তার সাথে সাথে ইনি আরও অনেক মুরগি এবং গরু, ছাগল, টার্কি পাখির এগুলো চাষ করে থাকেন। ইনি সারা বছরে প্রায় এটা থেকে 2.5 লাখ টাকা মতো ইনকাম করেন এবং এনার খামার থেকে 140 টাকা কেজি দরে এই আড়াইয়ার পাখিগুলো বিক্রি হয়ে যায়। তো সেই হিসাবে দেখা যায় যে ইনি বছরে 2.5 লাখ টাকা মতো ইনকাম করেছেন এবং ইনি একজন প্রগতিশীল কৃষক এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির কাছ থেকে ইনি একটি কৃষক রত্ন সম্মান পেয়েছেন। চাষের খুঁটিনাটি সম্পর্কিত নানা তথ্য এবং নিজস্ব সফলতার কথা শোনালেন বানেশ্বর বাবু। আমরা মোট 6টা লট চাষ করি, 8টা হয় না, কারণ আমাদের তো কালার মুরগিতে একটু টাইম লাগে। সেই কারণে এখন আমরা 70-72 দিনের মধ্যে বর্তমানে আমরা 2 কেজি বডি ওয়েট আনতে পারি। সেই কারণে আমরা মোটামুটিভাবে 6টা লটে গড়ে আমরা 60,000 টাকা ইনকাম করি ইয়ারলি। 2005 সালে 10ম বার্ষিক পরিকল্পনায় কেন্দ্রীয় সরকার যে আত্মা প্রকল্প করেছেন, আমাদের ভগবানপুর 1 নম্বর ব্লকের যে এফআইসি কমিটি আছে বা আমাদের আত্মার যিনারা অফিসারবর্গ আছেন আমাদের সব সময় পূর্ণ সহযোগিতা করেন। যেগুলো আমরা ডিসি পেয়েছি, আমি আমার ব্যক্তিগত ডিসি প্রদর্শনী ক্ষেত্র থেকে আমার মুরগি চাষ করেও আমি ভালো ধরনের আয় করেছি।
আমি মোটামুটি বছরে মান্থলি 20,000 টাকা আমার গড় হার এখন ইনকাম আছে। তো সেই জায়গা থেকে বছরে আমাদের প্রায় 2,40,000 এরকমভাবে আমরা 2,40,000 2.5 লাখ টাকা অবধি ইনকাম করতে পারি। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ আরসিবিএস। এবার দেখে নেব সবজি এবং মাছের বাজার দর। মাধ্যমিক জীবন বিজ্ঞান দ্বিতীয় পর্ব দেখুন সোমবার ঠিক রাত 9টায় আরসিবিএস বাংলায় এবং পুনঃপ্রচার দেখুন মঙ্গলবার রাত 8টায় আরসিবিএস মুভিজে। সঙ্গে থাকছেন শিক্ষক শুভ্রেন্দু বাগচি। সামনে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে টেনশনে ভুগছো? চিন্তা নেই, তোমাদের পাশে রয়েছে আরসিবিএস ক্লাসরুম। সোম, বুধ, শুক্র রাত 9টায় শুধুমাত্র আরসিবিএস বাংলায়। পুনঃপ্রচার মঙ্গল, বৃহস্পতি, শনি রাত 8টায় আরসিবিএস মুভিজে। নিউজ আরসিবিএস আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। নমস্কার।